ওয়েলকাম টু সাইকোলজিস্ট ফেয়ার। একদিন বাদেই অপশনাল এক্সাম। আশা করি তোমাদের প্রিভিয়াস এক্সামগুলো খুব ভালো হয়েছে। অপশনাল এক্সামের জন্য কিছু কথা বলবো বলে আজকের এই ভিডিওটা। তোমরা প্রত্যেকেই জানো কিরম এক্সামের প্যাটার্ন হয়, কিরম কোশ্চেন প্যাটার্ন হয়। এক্সামের কিছু রুলস রেগুলেশনস আছে, সেগুলো কি কি ফলো করতে হয় সেগুলো তোমরা প্রত্যেকেই জানো। আমি জাস্ট কিছু জিনিস লাস্ট মিনিট বলার জন্য এলাম। তো সেটা হলো প্রথমেই যে বিভিন্ন কালি, আমরা অনেক সময় প্রশ্ন থাকে যে বিভিন্ন কালি কি ইউজ করা যাবে। ইউজ করা গেলেও সেটা ইউজ করো না, শুধুমাত্র ব্ল্যাক ইঙ্ক, ব্লু ইঙ্ক এবং পেন্সিল এর মধ্যে সীমাবদ্ধ থেকো। নেক্সট আসছি ফ্লোচার্ট, ডায়াগ্রাম এবং পিকচার্সে। যেখানে ফ্লোচার্ট, ডায়াগ্রাম বা পিকচার কোনো কিছুই পাচ্ছ না, এরকম কোনো প্রশ্ন যদি আসে, তাহলে সেটাকে একটু এক্সামিনারের ভালো লাগার জন্য বা এক্সামিনার জন্য মনোরঞ্জন করতে পারে ওই প্রশ্নটা দেখে, তার জন্য বুলেটস পয়েন্ট করে লেখার চেষ্টা করো। অনেক সময় অনেক ক্ষেত্রে হয় যে কি ডায়াগ্রাম দেবো বুঝতে পারছি না, সেখানে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো সেটা করার দরকার নেই। ঠিক এক্স্যাক্টলি যেটা মাথায় আসছে সেই মুহূর্তে এক্সাম সিচুয়েশনের জন্য যেটা মনে হচ্ছে ভালো, যেটা মনে হচ্ছে কার্যকরী, এক্স্যাক্টলি সেটাই করবে। সেখানে এনভায়রনমেন্টাল একটা সিচুয়েশন থাকে, তো অবশ্যই সেটাকে মাথায় রেখে তারপরেই তুমি এক্সামের ওই কোশ্চেনটা কিভাবে প্রেজেন্ট করছো সেটা নির্ভর করবে তোমার পুরোপুরিভাবেই তোমার ওপর। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে সময়। সময়টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। সময়ের মধ্যে কমপ্লিট তো করতেই হবে এবং সব প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করে আসতে হবে, অর্থাৎ 200-তে 200। এটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখবে যে 200-তে যেন আমি 200 নম্বরই অ্যাটেন্ড করে আসতে পারি, যেন আমাকে কোনো প্রশ্ন ছেড়ে দিয়ে না আসতে হয়। এটা কিন্তু একদম স্ট্রিক্টলি ফলো করবে। যদি ফলো করতে পারো দেন খুব ভালো, মানে ফলো করতেই হবে এই ভেবেই কিন্তু এক্সামে বসবে, ঠিক আছে? এবং দুটো হাফে এক্সাম। তো ফার্স্ট হাফে যদি প্রশ্ন হয়তো মনের মতো হলো না বা প্রশ্ন ঠিক করে লিখতে পারলাম না, সেকেন্ড হাফ কি হবে বা কিছু, সেই টেনশনটা নিয়ে সেকেন্ড হাফে যাবে না। সেকেন্ড পেপার কিন্তু খুব স্কোরিং হয় এবং ওটা কিন্তু প্রচুর ডায়াগ্রাম থাকে, প্রচুর বুলেটস পয়েন্টস দিয়ে লেখার জায়গা থাকে। তো ফার্স্ট পেপার কি হয়েছে না হয়েছে সেটার টেনশনটা ওই ফার্স্ট পেপার এক্সাম দিয়ে দিলাম, খাতা জমা দিয়ে দিলাম, ওখানেই শেষ। পরে বাড়িতে এসে ভাববো, বাড়িতে এসে ডিসকাস করব। সেকেন্ড পেপারের ওপর যেন ফার্স্ট পেপার এক্সামের কোনো এফেক্ট না পড়ে, মানে সেটা ভালো হলের ক্ষেত্রেও প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম সেকেন্ড পেপার লেখার সময়, এত এক্সাইটেড ছিলাম যে ঠিক করে শেষ করতে পারলাম না বা এই পয়েন্টসগুলো ভুলে গেলাম, এটাও যেন না হয়। বা ফার্স্ট পেপার যদি একটু অ্যাভারেজ মানের হয় তাহলে যেন সেটার এফেক্ট আবার সেকেন্ড পেপারে না পড়ে, যে ফার্স্ট পেপার তো ভালো হলো না, সেকেন্ড পেপারে কিছুই মনে পড়ছে না। তো সুতরাং ফার্স্ট পেপারেরটা যখন জমা দিয়ে দিলাম মানে শেষ, এবার আমি সেকেন্ড পেপারে আসবো। সেকেন্ড পেপার লিখে আমি পরীক্ষা শেষ করলাম, দেন আমি বাড়িতে এসে অ্যানালিসিস করব, ডিসকাস করব। এইটা ভীষণভাবে কিন্তু মাথায় রাখতে হবে। একদিন ছুটি আছে, তো সেখানে ভালো করে প্ল্যান করে ছক করে যাও, কি প্রশ্ন এলে কিভাবে আনসার দেবে, কিভাবে লিখবে এবং বুলেটস পয়েন্টস করে লেখার চেষ্টা করবে। আর বাংলা ভার্সনের কথা আবারও বলছি, যদি কোনো টার্মিনোলজি মনে না পড়ে, ইংলিশ আসছে, বাংলা কিছুতেই মনে আসছে না, হেডেক, মাথায় শুধুই মনে হচ্ছে যে হেডেক বা সিমটমসের ক্ষেত্রে মনে হচ্ছে অ্যাংজাইটি, অ্যাংজাইটির বাংলাটা মনে পড়ছে না, অ্যাংজাইটিটাই লিখে আসবে। সেটা ওই অয় জফলা এরকমভাবে আর কি, এরকমভাবে যেভাবে লিখবে সেভাবে স্ট্রেস, দন্তেশ টয় রফলা, দন্তেশ এইভাবেই লিখবে। কোনো ইংরাজি লেটার ইউজ করো না, আমি বারবার করে এটা বলছি, এটা একটু ফলো করার চেষ্টা করো। ডায়াগ্রাম যেখানে আঁকবে বড় করে আঁকবে, প্রচুর পাতা থাকে, প্রচুর খাতা দেয়, খাতার কোনো অভাব থাকে না, বড় করে আঁকবে। তোমাদের যেটা সমস্যা হয় তাড়াতাড়ি লিখতে হবে, একটু ছোট করে আঁকলাম,
মোটিভেশনের একটা সাইকেল আছে, যে সাইকেলটা একদম ছোট হয়ে যায়, সেরকম যেন না হয়, বড় বড় করে আঁকতে হবে, যেন পরিষ্কার বোঝা যায় যে আমি প্রথমে নিডস দিলাম, তারপরে আমি ড্রাইভ দিলাম, তারপরে আমি বিহেভিয়ার দিলাম, তারপরে আমি গোল দিলাম। এই প্রত্যেকটা জিনিস আমার অ্যারোগুলোও যেন এক্সামিনার বুঝতে পারে, এবং বক্স করে করে দেবো যেন এক্সামিনারের চোখে আসে। যে লাইনটা মনে হচ্ছে যে এই লাইনটা তো ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে সেখানটা আমি আন্ডারলাইন করে দেবো যেখানটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, জানি সময়ের খুব ক্রাঞ্চ থাকে, সময় একদম পাওয়া যায় না, কিন্তু তাও এক্সাম সিচুয়েশনটাকে মাথায় রেখে ভালো করে এক্সামটা দিতে হবে। আর কোশ্চেন আশা করি কমন পাবেই, কারণ গ্রুপ এতে প্রচুর অপশন থাকে। গ্রুপ বি এর ক্ষেত্রেও কোশ্চেন কমন আসার চান্সটা বেশি, কারণ একদম আননোন কোশ্চেন আসে এরকমটা তো নয়, জাস্ট জানা, হ্যাঁ হয়তো আমি যেটা পড়ে গেছি সেরকম এক্স্যাক্টলি এলো না, কিন্তু কোথা থেকে প্রশ্ন দিয়েছে সেরকম আমি বুঝতেই পারলাম না, এরকম কন্ডিশন হয় না। তো সেই জন্য একটু ওখানে বসে ভাববার যদি কোনো বিষয় থাকে, তাহলে সেখানটা প্রশ্নটা আগে দেখে নিয়ে বুঝতে হবে যে আমার গ্রুপ বি এর কোশ্চেনে একটা কোশ্চেন হয়তো আমাকে একটু ভাবতে হবে, তো ভাবার জন্য আমার একটু সময় লাগবে, সেইভাবে আমি গ্রুপ এ কোশ্চেনগুলোকে কমপ্লিট করব, তারপরে আমি গ্রুপ বিতে যাব। তো এইরকম একটা ছোট্ট প্ল্যানিং, পুরো কোশ্চেনটা পেয়ে 5 মিনিট কোশ্চেনটাকে দেখে কি ওয়েতে আমি আনসারটা রাইট করব বা কি ওয়েতে আমি আনসারটা লিখবো, সেটার একটা ছোট্ট প্ল্যানিং করে নেওয়া। তো সেটা করে তারপরে আনসার রাইটিং করো। আমার মনে হয় প্ল্যানিং যদি করে ফেলতে পারো, সময় কিন্তু খুব একটা বেশি লাগবে না। আর যেখানে ছক বা ডায়াগ্রামের প্রয়োজন নেই বা দেওয়ার কিছু মাথায় আসছে না, সেখানে বুলেটস পয়েন্ট পয়েন্ট করে লেখো, বা বক্স করে দেবে ছোট ছোট, সেগুলো করে করে লিখবে। কোনো পয়েন্টস ভুলে না যাও, সেটা নিয়েই আমরা বসে থাকি এবং সময় চলে যায়, সেরকম যেন না হয়। পয়েন্টস ভুলে গেলে ঠিক আছে, ইটস ওকে, ফাইন, ভুলে গেছি, কিছু করার নেই, গেলাম। যদি কোনো সাদা স্পেস রেখে দাও যে এই জায়গাটা মনে পড়ছে না, তো পরে ভাববো যখন রিভাইজ করব, যে তখন এখানে যদি কিছু মনে পড়ে তো তখন লিখবো, এরকম যদি কারোর ভাবনা থাকে, যখন লাস্টে গিয়ে একদম খাতাটা একবার উল্টে পাল্টে দেখবে যে ঠিক করে সবটা লিখেছে কিনা বা রিভাইজ করেছে কিনা, তখন কিন্তু ওই হোয়াইট জায়গাটাকে একটু ক্রস করে দেবে। তোমরা এগুলো প্রত্যেকেই জানো, আমি জাস্ট লাস্টে কোনো কিছু যেন মিস না হয় সেটা একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। হোয়াইট কোনো পার্ট রাখবে না, জাস্ট এরকম পেন দিয়ে একটা ক্রস করে দেবে। আর সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস, সময়কে কিভাবে হ্যান্ডেল করবে 3 ঘন্টা, সেটা তোমাদের নিজেদের ওপরে, সেটা সেইভাবে কিন্তু জিনিসটাকে প্রেজেন্ট করবে। ঠিক আছে, যে সময়ের জন্য লিখতে পারলাম না, এই এক্সকিউজটা বা এই বিষয়টা যেন তোমাদের সাথে না ঘটে, এক্সকিউজ বলবো না, বিষয়টা যেন তোমাদের সাথে না ঘটে, সেই অনুযায়ী প্ল্যানিং করে এগো। আমার মনে হয় খুব ভালো এক্সাম হবে, খুব ভালো পরীক্ষা হবে। কোশ্চেন দেখে বুঝে ভালো করে দেবে। সেকেন্ড পেপারটা তুলনামূলকভাবে বেশি স্কোরিং, আগেও বলেছি, তো চেষ্টা করবে সেকেন্ড পেপারটায় সব কিছুকে পরিষ্কার করে সুন্দর করে লিখে আসার জন্য, বিশেষ করে ডিসঅর্ডার পার্ট, মেন্টাল হেলথের যে পার্টটা আছে, থেরাপির পার্টটা আছে, সেই জায়গাটা। ফার্স্ট পেপারটা থিওরি বেসড, তার মানে ফার্স্ট পেপারে ছেড়ে চলে আসবো এরকম বিষয়টা নয়, থিওরি বেসড, থিওরিগুলোকে একটু মাথায় রেখে রেখে যাও। ইন্টেলিজেন্সটা একটু দেখে যাও, লাস্ট মিনিটস যেগুলো বলছি, ইন্টেলিজেন্সটা একটু দেখে যাও, ঠিক আছে। তারপরে ইমোশনের ডিফারেন্সগুলো একটু দেখে যাও, 2 factor theory of emotions, 2 factor theory of intelligence, মাল্টি ফ্যাক্টর, মাল্টিপল, এই জায়গাগুলো গুলিয়ে যায়। মাল্টি ফ্যাক্টর মানে হচ্ছে থার্স্টনের 7 প্রাইমারি মেন্টাল ফ্যাক্টর, মাল্টিপল মানে হচ্ছে আমাদের গার্ডেনারের যে লেটেস্ট থিওরিটা, যদি দেয় যে ইন্টেলিজেন্সের লেটেস্ট থিওরি কোনটা, ইন্টেলিজেন্সের লেটেস্ট থিওরি হচ্ছে আমাদের গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স। ইমোশনের লেটেস্ট থিওরি কোনটা, 2 factor theory, স্ক্যাচার সিঙ্গার। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবে। এলটিএম এসটিএম এর যদি ডিফারেন্স দেয়, তাহলে ডিফারেন্স, এসটিএম কে কেন ওয়ার্কিং মেমোরি বলা হচ্ছে
সেই জায়গাগুলো বুলেটস করে করে লিখবে। আরেকটা মেমোরির কোশ্চেনে ভীষণ ভুল হয় তোমাদের, সেটা হচ্ছে যে যখন টাইপস অফ মেমোরি লিখতে দেয় তখন তো ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, 3টে টাইপস লেখো, সেন্সরি, রেজিস্টার, এসটিএম, এলটিএম, এই জায়গাগুলো কভার করো। কিন্তু যখনই লিখতে দেয় যে অ্যাটকিনসন শিফরিন মডেল বা ইনফরমেশন প্রসেসিং মডেল, তখন তোমরা ওখানে মিলার ম্যাজিক নাম্বার অ্যান্ড চাঙ্কিংকে অ্যাড করে দাও। সেটা কিন্তু ঠিক নয়, কারণ ইনফরমেশন প্রসেসিং মডেল যেটা অ্যাটকিনসন অ্যান্ড শিফরিন দিয়েছে, সেখানে ওনারা কিন্তু 3টের কথাই বলেছে, যে সেন্সারি মেমোরি, এসটিএম, এলটিএম। সেখানে চাঙ্কিং এবং মিলার্স ম্যাজিক নাম্বার এটা কিন্তু নয়। মিলার একজন আলাদা সাইকোলজিস্ট, ওনার আলাদা থিওরি দিয়েছে 7+-2। ওটাকে ইনফরমেশন প্রসেসিং বা অ্যাটকিনসনের মধ্যে আমরা কেন অ্যাড করব না? তো সেই জায়গাগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এগুলো সিলি মিস্টেক হয়। তো সেই জিনিসগুলো আমি বলে দিলাম। লার্নিংয়ের ক্ষেত্রে যেটা হয়, লার্নিংয়ের ডিফারেন্স এবং অ্যাপ্লিকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। তো ডিফারেন্সগুলো একটু দেখে যাও। ইনসাইটের সাথে আমাদের ট্রায়াল অ্যান্ড এরারের সাথে আমাদের তোমার কন্ডিশনিং, মানে অপারেন্ট কন্ডিশনিং বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট, ঠিক আছে। যেহেতু আগের বছর আমরা লার্নিং থেকে কোনো কোশ্চেন পাইনি, সুতরাং এবছর হয়তো আমরা লার্নিং থেকে কোশ্চেন পেতে পারি, তার জন্য লার্নিংটা একটু গুরুত্ব সহকারে দেখো। পারসেপশনের যদি কোনো পয়েন্ট আসে, পারসেপশনের ক্ষেত্রে ধরো মুভমেন্ট পারসেপশন, ডেপথ পারসেপশন বা ডিস্টেন্স পারসেপশন বা পারসেপচুয়াল অর্গানাইজেশন, এখানে কিন্তু পিকচার মাস্ট, ছবি দিতে হবে। অ্যাট্রিবিউটস অফ সেন্সেশন, পিকচার কিন্তু দিতে হবে, ছবি দিতে হবে। ইন্টেন্সিটি দেখাচ্ছ, ওখানে তুমি ডিউরেশন দেখাচ্ছ, ওগুলো একটু ছবি দিয়ে দিয়ে বোঝালে লেখাটা একটু কম করতে হবে, ঠিক আছে। এই জায়গাগুলো বললাম। থিঙ্কিংয়ের ক্ষেত্রে পিয়াজেটস থিওরি, কোহলবার্গ থিওরি, ঠিক আছে, যদি ক্লাম্প করে দেয় বা যদি দেয় যে কিভাবে দুটো রান করছে আমাদের প্যারালালি, সেটা যদি দেয় সেটা। আর ডেভেলপমেন্ট পার্টে অ্যাডোলেসেন্সকে কেন স্ট্রম অ্যান্ড স্ট্রেস বলা হয়, এই জায়গাটা দিতে পারে। আর ইমোশনাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট থেকে যদি প্রশ্ন আসে, সেটাকে জাস্ট গল্পের মতো করে পড়ে যাও, সেখানে গল্পের আকারেই লিখতে হবে। অ্যাডোলেসেন্স পিরিয়ডসে কী কী সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, বা চাইল্ডহুডে কী কী সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, আর্লি অ্যাডাল্টহুডে কী কী সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, এগুলোকে ওইরকমভাবেই লিখলে আমার মনে হয় জিনিসটা হয়ে যাবে। জাস্ট ওইগুলো কিন্তু ওই লাইন বাই লাইন ধরে লিখতে যাবে না, সেটা সময় সাপেক্ষ। ওটাকে ওই বুলেটস করে করে, আর্লি অ্যাডাল্টহুড ও বুলেটস, সোশ্যাল ডেভেলপমেন্ট বুলেটস, এরকমভাবে লিখতে, মানে যতটা কম ভাবে লিখতে পারো, কম লিখতে হয়, সময়ের মধ্যে শেষ করতে হবে এবং সব ইনফরমেশন আমি দিয়ে আসবো। এই জায়গাটা আবারও বলছি, পিকচার ডায়াগ্রাম যাই করবে না কেন, পাতা জুড়ে করবে, বড় করে করবে, যেন এক্সামিনারের ভালো করে চোখে পড়ে। ওই এক্সামিনারকে যেন মানে আতশ কাজ দিয়ে খুঁজতে খুঁজতে না হয়, আচ্ছা এখানেও মোটিভেশন চক্রটা এঁকেছিল, ও আমি তো খুঁজেই পাচ্ছি না, এইরকম যেন না হয়। মানে পরিষ্কার যা থাকবে একদম পরিষ্কার থাকবে। হোয়াইটিং ইউজ করবে না খাতায়। অনেকে হোয়াইটিং ইউজ করে, পরীক্ষার খাতায় হোয়াইটিং ইউজ কিন্তু করা যায় না, হোয়াইটিং ইউজ করবে না। রেড ইঙ্ক, গ্রিন ইঙ্ক কোনোটাই ইউজ করবে না, শুধুমাত্র ব্লু, ব্ল্যাক অ্যান্ড পেন্সিল এবং স্কেল তো থাকবেই, সেগুলো তো নিয়ে যাবেই, সেগুলো আমার আলাদা করে বলার কিছু নেই। এবার সেকেন্ড পেপারে কিছু বলি। সেকেন্ড পেপারে যখন আইসবার্গের মডেল আসবে, আইসবার্গটাকে বেশ বড় করে আঁকবে। তারপরে মেন্টাল হেলথে যদি কারণ লিখতে দেয় বা ইটিওলজি লিখতে দেয় বা ধরো ট্রিটমেন্ট লিখতে দিল, সব বুলেটস করে লিখবে, ঠিক আছে, যেন খাতাটাকে একটু প্রেজেন্টেবল করার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে থেরাপিতে আসছি। থেরাপির ক্ষেত্রেও তাই, থেরাপিতে কোন থেরাপিটা আমরা কখন কোন ডিসঅর্ডারের জন্য করব, কোন ডিসঅর্ডারের জন্য কি ধরনের থেরাপির প্রয়োজন, সেই সবগুলোই কিন্তু আমাদের পয়েন্টগুলো যদি মনে না থাকে, ঠিক আছে একটুখানি ছেড়ে রাখি, সাদা পাতা পরে লিখবো, ওটা কিন্তু কাটতে হবে, আমি জাস্ট মনে করিয়ে দিলাম, ঠিক আছে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ওখান থেকে দুটোর তুলনা, অর্থাৎ এই যে মাসল, এখান থেকে মোটিভেশন, ওখান থেকে ওয়ার্ক মোটিভেশনের, ঠিক আছে, অ্যালডারফার থিওরি, হার্জবার্গ থিওরি, এগুলো একটু ভালো করে দেখতে হবে। নেক্সট হচ্ছে গ্রুপ লিডারশিপ স্টাইল, লিডারশিপ কোয়ালিটিস, এই জায়গাগুলো। নেক্সট হচ্ছে রিহ্যাবিলিটেশন সাইকোলজি, মোটিভেটিং ট্রেনিং, এন্টারপ্রেনারশিপস, আগেরবার টিচিং নিয়ে এসেছিল, প্রিন্সিপালস অফ টিচিং লার্নিং,
এবার যদি মোটিভেটিং এন্টারপ্রেনারশিপস আসে ওই জায়গাগুলো একটুখানি ফলো করতে হবে। তো মেথোডোলজির ক্ষেত্রে প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স এই জায়গাটা দেখতে হবে, ভেরিয়েবলস এবং স্যাম্পলিং, এইগুলো একটু লাস্ট মিনিট সাজেশনের জন্য দিলাম। তো আশা করি তোমরা প্রত্যেকেই প্রিপেয়ার, আমি জানি, কিন্তু জাস্ট যদি এই জায়গাটাকে একটু ভালো করে প্রিপেয়ার করো বা এইগুলো একটু জাস্ট যদি লাস্ট মিনিট দেখে যাও, তাহলে আমার মনে হয় যে পুরোপুরিভাবে তোমরা কভার আপ করতে পারবে। প্রত্যেককে বেস্ট অফ লাক আমার তরফ থেকে। খুব 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 ভালো হোক এক্সাম। কেমন হলো এক্সাম অবশ্যই এই ভিডিওর কমেন্টে কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো করে এক্সাম দেবে এবং টেনশন একদম নেবে না। থ্যাংক ইউ, বাই।